মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি এখন জিপি থেকে বাড়িতে যাচ্ছি। আমার জিপিতে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে। এখানে প্রত্যেক বছর একটা করে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং চলে। তো আজকে আমার ডেটটা পড়েছিল। ইউনিভার্সিটি খুলে গেছে, কিন্তু এই ডেটটা পাওয়ার জন্য আজকে আর যেতে পারিনি। তো আমাদের জিপিটা হচ্ছে আমাদের আগে যেখানে ছিলাম সেই জায়গাটাতে। তো আজকে বহুদিন পর ওখানটায় এসে আমার বেশ ভালো লাগছে। মানে এতদিন পর, প্রায় 4-5 মাস পর আগে এই রাস্তা দিয়ে একটা টাইমে আমি আর সপ্তর্ষি বিকেলবেলা গরমকালে হাঁটতে হাঁটতে কাজ থেকে ফিরতাম, আর এখন এই রাস্তা দিয়ে হাঁটাই হয় না। তবে রোদটা খুব ভালো উঠেছে, তো হাঁটতে ভালোও লাগছে। কিছুটা যাওয়ার পর বাস নিয়ে নেবো, কারণ এখন যেখানে থাকি ওখানটা অনেকটাই আপহিল, তো অতটা হেঁটে ওঠা সম্ভব না। বাড়িতে গিয়ে রান্নাবান্নাও আছে কিছুটা। তো এই সেই পুরোনো জায়গা এতদিন পর দেখে ভীষণ ভালো লাগছে। প্রায় 2 বছর ছিলাম আমি এই বাড়িটাতে। আমরা 2023 থেকে 2025 অবধি এটা ছিল প্রতিদিনের রাস্তা। এই জায়গাটার সাথে আপনারা বোধহয় পূর্ব পরিচিত, কারণ আমি আগে যখন নেলস করাতে আসতাম এখানে এই রাস্তাটা দিয়ে আসতাম, এবং এই রাস্তাটা এই মোড়টা থেকে পার হয়ে গেলেই ছিল নেলস স্যালনটা। আর এটা তো আমাদের জিপি, আপনারা অনেকেই চেনেন এই জিপিটা। আর এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে বাঁ দিকে বেঁকেই ছিল আমাদের পুরনো বাড়ি, যার মুখেই ছিল একটা পার্ক। এবং বিকেলবেলা হলেই গরমকালে বাচ্চারা এখানে খুব খেলে বেড়াতো। যাই হোক, জিপি থেকে আমি বাড়ি চলে এসেছি। এখন নেক্সট 3 দিনের জন্য একটা মিল প্রেপ করে রাখছি, কারণ সকালবেলা 8টার সময় যখন বেরিয়ে যাওয়া হয় এই শীতের সময়, জলখাবার বানিয়ে টিফিন করে দুটো লাঞ্চ নিয়ে বেরোনোর মতো সময় থাকে না, কারণ আমার ফিরতে তো বেশ রাত হয়। আর সপ্তর্ষিরও যদি ওয়ার্ক ফ্রম হোম থাকে, ওর পক্ষেও সম্ভব হয় না উঠে গিয়ে খাবার বানিয়ে এনে আবার মিটিং জয়েন করা, কারণ একবার অফিসে লগ ইন করার পর মোটামুটি মাথা তুলতে তুলতে সন্ধ্যেবেলা 7টা 7:30 বেজেই যায় ওর তারপর যে এই মানসিক চাপটা যায় এবং চোখের ওপর যে চাপটা যায়, সেটা খুবই বেদনাদায়ক। যারা ওয়ার্ক ফ্রম হোম করে এবং ঠায় ল্যাপটপের দিকে বা স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকে তারা জানে। এখানেও কিন্তু সরকার থেকে বেশ কিছু প্রোগ্রাম চলে, এবং যেটা অর্গানাইজ করে হচ্ছে এই ছোটো ছোটো জিপিগুলো। জিপিতে থাকে বিভিন্ন রকমের কোঅর্ডিনেটর, নার্স এবং সোশ্যাল কেয়ারার, এবং এই সচেতনতামূলক প্রোগ্রামগুলো কিন্তু স্কুল লেভেল থেকেই শুরু হয়ে যায়। যখন কোনো মহিলা বা কোনো মেয়ে তার পিউবার্টি হিট করছে, সেই সময় তাদেরকে গিয়ে হাইজিন প্র্যাকটিস মেনটেন করানো থেকে শুরু করে, এবং তার পরবর্তী কী কী বিষয়ে টিকা নেওয়া যায় বা ভ্যাকসিনেশন করানো যায় তার বাড়িতে জানানো, এবং সেই মেয়েটিকে জানানো হয় তারা যেন সেই টিকার জন্য নিজেদেরকে রেজিস্টার করে। প্রথমেই এদেশে যে সরকার থেকে যে টিকাটা দেয় সেটা হচ্ছে ইবোলা ভ্যাকসিনের টিকা, যেটা মোটামুটি বাচ্চাদের 10 থেকে 12 বছর বয়সের মধ্যেই স্কুল ভিত্তিক দিতে আরম্ভ করে দেয়। 12 বছর বয়সের পর যখন মোটামুটি 16 বছর বয়সের কোনো মেয়ে বাচ্চা উত্তীর্ণ হয়, তখন তাকে দেওয়া হয় হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের একটি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা এখানে ইউকেতে 2টো ডোজের হয়। একটা হচ্ছে যাদের কোনো সমস্যা যদি না থাকে তাদেরকে 2টো ডোজ সাজেস্ট করা হয়, আর যাদের কোনো মেজর প্রবলেম থাকে, যেমন ইমিউনিটি কন্ট্রোলের প্রবলেম বা অ্যানিমিয়া, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে 3টে ভ্যাকসিন ডোজে সাজেস্ট করা হয়। তো প্রথম ভ্যাকসিন নেওয়ার 6 মাসের মধ্যে সেই বাচ্চাটি আবার উপযোগী হয় দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার জন্য। স্কুল ছাড়াও এখানে বিভিন্ন রকমের ছোটো ছোটো জনসচেতনতামূলক ক্যাম্প হয়ে থাকে, যে ক্যাম্পটাও কিন্তু অর্গানাইজ করে কোনো এনজিও কোম্পানি, এবং তারা এনএইচএসের সাথে কোলাবোরেশন করে এবং সেক্ষেত্রে নার্স, মিডওয়াইফ, আর কিছু ডাক্তার, আর কিছু সোশ্যাল ওয়ার্কার সেখানে অংশগ্রহণ করে। এই ক্যাম্পের মধ্যে মূলত যেটা হয়, সেখানে হয় হচ্ছে বার্থ কন্ট্রোল এবং ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আলোচনা। মানে কোনো বিবাহিত কাপল যদি সেই ক্যাম্পে যায় এবং তারা কাউন্সেলিংয়ের জন্য যদি যায়, তাদের প্রথমেই পুরো দুজনেরই, পুরুষ এবং মহিলাটির ক্ষেত্রে বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে দুজনেরই ফুল বডি চেক আপ করা হয়, এবং ফ্যামিলি হিস্ট্রি
চেক আপ করা হয় যে তাদের কোনো ফ্যামিলিতে ক্যান্সারের টেন্ডেন্সি আছে কি না, কোনো ডায়াবেটিকের টেন্ডেন্সি আছে কি না, সেই অনুযায়ী যেগুলো বেসিক টেস্ট থাকে সেগুলো তারা করতে সাজেস্ট করেন এবং সেটা কিন্তু এনএইচএস থেকেই হয়। কোনো হসপিটালের আন্ডারে তাদেরকে রেজিস্টার করিয়ে দেওয়া হয় এবং সেই হসপিটালে গেলে যে এনলিস্টেড টেস্টগুলো থাকে তারা কিন্তু করিয়ে নিতে পারে। সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ পড়ে না, পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্টই হয়ে থাকে। আবার এই ক্যাম্পে যদি কোনো প্রেগনেন্ট মহিলা আসে তাদেরকে কিন্তু প্রথমেই একটা কথা বলা হয় যে প্রেগনেন্সি কিন্তু কোনো অসুখ নয়, এটা একটা জার্নি, সেটা যেন সবাই খুব ভালোভাবে এনজয় করে। ডেফিনেটলি কোনো কমপ্লিকেশান যেন না থাকে, যদি কোনো কমপ্লিকেশানস থাকে সেক্ষেত্রে তাদের কী কী নিয়মাবলী মেনে চলতে হয় সেটা তাদেরকে বলে দেওয়া হয়। এবং প্রত্যেকটা স্টেজে, প্রেগনেন্সির যে প্রত্যেকটা স্টেজে হয়, 5 মাস পর থেকে প্রেগনেন্সির যে পরপর স্টেজগুলো থাকে সেই স্টেজে কীরকমভাবে কী কী অ্যাক্টিভিটি করলে তাদের জন্ম দেওয়াটা সুবিধা হবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে, সেটা কিন্তু তখন ওই মিডওয়াইফরা বলে দেয়। কিছু কিছু ব্যায়াম তারা দেখিয়ে দেয়, কী কী অ্যাক্টিভিটি করতে হবে দেখিয়ে দেয়, কী কী ধরনের পশ্চারে শুতে হবে, কোন পশ্চারে শুলে সুবিধা হবে, কোন পশ্চারে শুলে বাচ্চার অসুবিধা হতে পারে বা জন্ম দেওয়ার সময় সমস্যা হতে পারে, সেটা কিন্তু সবটাই মিডওয়াইফরা সেখানে বলে দেয়। তবে এই কিন্তু প্রত্যেকটা স্টেজে বা প্রত্যেকটা মাসে কিন্তু এইসব ব্যায়াম বা এই অ্যাক্টিভিটিগুলো ডিফারেন্ট হয়ে থাকে। আবার এই ক্যাম্প থেকে কিন্তু যাদের ভ্যাকসিন নেওয়া থাকে না এই সার্ভাইকাল ক্যান্সারে, তাদেরকে কিন্তু ভ্যাকসিনও দিয়ে দেওয়া হয়। আর একটা যেটা হয় হচ্ছে এখানে রেটিনলেরও ভ্যাকসিন দেওয়া হয়। যাদের বডিতে রেটিনল লেভেল, বিশেষ করে মহিলাদের, খুব কমে যায় তাদেরকে ভ্যাকসিন দেয়, আর যাদের রেটিনল লেভেল মোটামুটি নর্মালের মধ্যে থাকে তাদেরকে একটা মেডিসিনের ডোজ দেওয়া হয়, সেটা কমপ্লিট করতে বলা হয়। আর কোনো মহিলা যদি প্রেগনেন্ট অবস্থায় আসে তাকে কিন্তু ফলিক অ্যাসিড এখানে বিনামূল্যে প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না। এরপর কোনো গর্ভবতী মহিলা যখন বাচ্চার জন্ম দেন এবং সেই বাচ্চা যদি মায়ের দুধ পুরোপুরি না পেয়ে থাকে কোনো সমস্যার জন্য, সেক্ষেত্রে যে বাইরের দুধ খাওয়ানো হয়, মানে মিল্ক প্রোডাক্ট যে খাওয়ানো হয়, সেটা কিন্তু সম্পূর্ণটাই বিনামূল্যে এখানে জিপি থেকে বা এনএইচএসের যে হসপিটাল আছে সেখান থেকে পেয়ে যাওয়া যায়। প্রায় 6 মাস বয়স পর্যন্ত সেটা পায়, মানে ফিডিং বোতল থেকে শুরু করে গুঁড়ো দুধ সমস্তটাই তাকে ওখান জিপি থেকে দিয়ে দেওয়া হয়, তার জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জেস লাগে না। আর যেগুলো বেসিক টিকাকরণ হয়, আগে এদেশে মিসেলসের টিকা দিত না, 2026-এর গাইডলাইন থেকে ইউকেতে মিসেলসের টিকা দেওয়া আবার শুরু হয়েছে, সুতরাং বাচ্চাদের জন্মের পরই ওই টিকাটা দেওয়া হয়। ইনফ্লুয়েঞ্জার একটা টিকা দেওয়া হয়, যেহেতু এটা প্রচণ্ড ঠান্ডা অধ্যুষিত এরিয়া। আর এই গোটা সিস্টেমের মধ্যে শুধু যে এনএইচএস বা মিডওয়াইফ বা ডাক্তাররা ইনভলভ থাকে সেটা নয়, বিভিন্ন ধরনের এনজিও এর মধ্যে ইনভলভ থাকে, যারা এই ছোটো ছোটো ক্যাম্পগুলোকে আরও সুষ্ঠুভাবে হতে সাহায্য করে। এবং প্রচুর স্কুল পড়ুয়াও এই ক্যাম্পে কিন্তু যোগ দেয় তাদের এই ভলেন্টিয়ারি ওয়ার্কের জন্য। এদেশে কিন্তু এই ভলেন্টিয়ারি ওয়ার্কের প্রচুর দাম, মানে কোনো বাচ্চা যখন স্কুল, মানে প্রাইমারি স্কুল থেকে সেকেন্ডারি থেকে হাই সেকেন্ডারি স্কুলে যায় এবং তাকে দেখাতে হয় তারা কটা টোটাল ভলেন্টিয়ারি ওয়ার্ক করেছে, এবং এই ভলেন্টিয়ারি ওয়ার্কের জন্য একটা স্পেসিফিক মার্কস থাকে তাদের। সুতরাং এই ভলেন্টিয়ারি ওয়ার্কসটা কিন্তু ম্যান্ডেটারি। শুধু যে এই ক্যাম্পে ভলেন্টিয়ারি ওয়ার্কস করে বাচ্চারা সেটা নয়, এছাড়াও ক্লিনলিনেস অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সোশ্যাল বিহেভিয়ার, অ্যাংজাইটি রিলিজ, এই সমস্ত যে প্রোগ্রামগুলো হয় ভলেন্টারি ওয়ার্কগুলো, সেগুলোতে কিন্তু বিভিন্ন ভলেন্টারি ওয়ার্কে এই সমস্ত স্কুল স্টুডেন্টরাই পার্টিসিপেট করে। সেটা ছেলে মেয়ে নির্বিশেষে ওরা পার্টিসিপেট করে, কোনো স্পেসিফিকেশান নেই যে এই কাজটার জন্য শুধু ছেলেরাই জয়েন করতে পারবে বা এই কাজটার জন্য শুধু মেয়েরাই জয়েন করতে পারবে। তবে ঋতুভিত্তিক এখানে কিন্তু ভলেন্টিয়ারি কাজগুলো আলাদা আলাদা রকম হয়। যেমন শীতকালে থাকে হচ্ছে কিছু কিছু জায়গায় বরফ সাফ করার জন্য ভলেন্টিয়ারি ওয়ার্ক, গ্রীষ্মকালে প্রচুর লোকজন এখানে ক্যান ড্রিঙ্কস খায়, সেগুলো ক্লিন করার জন্য ভলেন্টিয়ারি ওয়ার্ক থাকে, তো সেগুলোতে তারা পার্টিসিপেট করে এবং সেই পার্টিসিপেশন করার পর তারা একটা মার্কস পায় যেটা তাদের পরে কাজে লাগে। তো এই ছিল হচ্ছে আজকের ভ্লগ। কেমন লাগলো জানিও পুরো ভ্লগটা, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও, আর নিজেদের কাছের লোকজনের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।
দেখা হচ্ছে পরের কোনো আবার একটি ভ্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করলাম। টাটা।